আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, যে এইখানে রাজশাহী বোর্ড 2023 সালে সুন্দর একটি প্রশ্ন পড়েছিল 1 + 2 + 3 n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের। আমাদের গ নাম্বারে বলেছে অ্যালগরিদম লিখতে, আর ঘ নাম্বারে বলেছে সি প্রোগ্রাম লিখতে। অনেক সহজ কিন্তু প্রশ্নটা, কিন্তু না জানলে তো আবার জটিল, তাই না? তাই আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, ক খ আগে লিখে নিই। ক খ লিখতে তো আর উদ্দীপক পড়া লাগবে না। ক নাম্বারে বলেছে ভার্চুয়াল মেমোরি কি। তো ভার্চুয়াল মেমোরি হচ্ছে ধার করা মেমোরি। এখন ভার্চুয়াল মেমোরির উত্তরটা এইভাবে লিখতে পারি, একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালালে কম্পিউটার যে র্যাম থাকে সেই র্যামের নিজের মেমোরি ছাড়াও প্রয়োজনে হার্ড ডিস্কের কিছু জায়গা ব্যবহার করে। র্যামে আমরা যখন কাজ করি তখন কিন্তু র্যামে কাজ করে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম। তো র্যাম এর মেমোরি যখন কাভার না হয় তখন হার্ড ডিস্কের কিছু জায়গা ব্যবহার করে। একে ধার করা মেমোরি বা ভার্চুয়াল মেমোরি বলে। তো এইভাবে ক নম্বরের উত্তর লিখতে পারি। রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। এরপরে এই আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছি স্থায়ী এবং অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য। ক খ দুইটাই কিন্তু মেমোরি সংক্রান্ত প্রশ্ন, তাই না? খ নম্বরের উত্তর আমরা লিখতে পারি এইভাবে, স্থায়ী মেমোরি হচ্ছে যে মেমোরিতে আমরা সেভ করার পরে যেখানে স্থায়ীভাবে থেকে যায়, তাই না? তো এইভাবে লিখতে পারি। এই যে আমি একটু ছক আকারে আগে থেকে লিখে এখন বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লিখতে পারি কম্পিউটারের র্যাম হলো অস্থায়ী মেমোরি আর রম হলো স্থায়ী মেমোরি। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। অস্থায়ী মেমোরিতে থাকা তথ্য পড়া যায়, লেখা যায়, মুছে ফেলা যায়। আর স্থায়ী মেমোরির তথ্য শুধুমাত্র পড়া যায়, মুছে ফেলা যায় না। অস্থায়ী মেমোরি দুই ধরনের, যেমন এই এস র্যাম, ডি র্যাম। স্থায়ী মেমোরি চার ধরনের, প্রম, এম রম, ইপ্রম, এগুলি। এছাড়াও অস্থায়ী মেমোরিকে প্রাইমারি মেমোরি বা ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। স্থায়ী মেমোরিকে ফার্মওয়্যার বা মাইক্রো কন্ট্রাক্টর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এগুলি আমরা এই পার্থক্য লিখতে পারি, তাই না? আচ্ছা, তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। এই ছিল খ নম্বরের উত্তর, স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য। তা আমি যেটা লিখেছি হুবহু এটা লিখতে হবে এমনটি কথা না। এটুকু পারলে তোমরা হয়তো ইনশাল্লাহ এখন লিখতে পারবে। পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং রিলেটেড প্রশ্নের সমাধান করাচ্ছি। আবার প্রশ্নে ফিরে যাব। এই যে রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটিতে আবার ফিরে আসলাম। এইবার গ নম্বর কিন্তু উদ্দীপক রিলেটেড। গ নম্বরে বলছে উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয়ের অ্যালগরিদম লিখো। তো অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা। তোমরা পারবে হয়তো, তারপরে আমি লিখে দেখাচ্ছি। যাই, গ নম্বরের সমাধান আমরা এইভাবে লিখতে পারি। উপরে প্রশ্নটা লিখে রাখলাম, 1 + 2 + 3 + n সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম নিম্নরূপ। ধাপ 1 প্রোগ্রাম শুরু। ধাপ 2 ইনপুট হিসেবে n হচ্ছে চলক, n চলকের মান গ্রহণ করি। এখানে এই যে লাস্টে বলেছে না n-তম সংখ্যা পর্যন্ত, তার মানে n-তম সংখ্যা আমি যদি 48 লিখি এখানে, তাহলে 48 পর্যন্ত যোগ করবে। n এর মান যদি 100 লিখি 100 পর্যন্ত যোগ করবে, তাই না? এরপরে ধরি i = 1, সাম = 0। এই i = 1, এই যে 1 দিয়ে শুরু হয়েছে না, এই 1 আমরা কাউন্ট করার জন্য, 1 থেকে কাউন্ট করার জন্য i হচ্ছে আমাদের এখানে কাউন্টার ভেরিয়েবল, যার মান আমরা এখানে যেটি দ্বারা শুরু হবে সেটার দ্বারা ইনিশিয়াল করতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে। এবং আমরা সব কিছু যোগ করে সামের মধ্যে রাখবো। তা সাম আর একটা ভেরিয়েবল, যোগফল রাখার ভেরিয়েবল, এবং সামের মান 0 রাখতে হবে সব কিছু যোগ করার আগে। এরপরে আমরা এখানে একটি কন্ডিশন যাচাই করব, যে i <= n। অর্থাৎ আমি কন্ডিশনটা এইভাবে যাচাই করব যে i এর মান মনে করি 1 আর n এর মান মনে করি 100। তাহলে i এর মান 1, n এর মান 100, তার মানে কি কন্ডিশন সত্য। সত্য হলে দুইটা কাজ করবে, পাশে যা লিখবো সেটা এরপরে দুইটা ধাপের কাজ করবে। আর সত্য না হলে কম্পিউটার বুঝতে পারবে যে কাজ করা শেষ। যেমন আমি যদি i এর মান 1 ধরি তো কন্ডিশন সত্য, তাহলে 5 নম্বরে যে কী করবে, সামের মান যে 0 ছিল ওই 0-র সাথে i এর মান 1 যোগ করবে, যোগ করে সামের মান এখানে এই বিশেষ করে নির্ধারণ করবে। নির্ধারণ করার পরে
আয়ের মান আবার এখানে কিন্তু এক এক বৃদ্ধি পেয়েছে, যে 1 যোগ 2 1 2 3 মানে কি 1 এর সাথে এক যোগ করে 2 2 এর সাথে এক যোগ করে 3 এক এক বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমরা আবার লিখব i সমান i প্লাস 1, যেহেতু এক এক বৃদ্ধি পেয়েছে। এখানে যদি 2 2 বৃদ্ধি পেত তাহলে আমরা লিখতাম i সমান i প্লাস 2। এখন নির্ধারণ করার পরে আবার 4 নং এ ফিরে যাবে। যেমন এখানে ছিল প্রথমে কি আয়ের মান 1 1 এর সাথে 1 যোগ করে কত হলো 2 2 নিয়ে আবার এখানে 4 নং এ ফিরে যাবে, ফিরে গিয়ে কন্ডিশন যাচাই করবে। কন্ডিশন যদি সত্য হয় আবার এই যোগফল নির্ণয় করবে, আয়ের মান এক প্রিন্ট করবে। এরকম বারবার ঘুরে 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 এই কাজটা করতে থাকবে। করতে 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 এক সময় কিন্তু আমি যদি এর মানে 100 দিই 100 পর্যন্ত যোগফল কিন্তু একসময় শেষ হবে। যখন যোগফল নির্ণয় করা শেষ হবে তখন এই যে সামের মান যেটা হবে সেটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে। সামের মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। তো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম, বিশেষ করে এই সিরিজের যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। রাজশাহী বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল, তাই না? আচ্ছা, উদ্দীপকের আলোকে আমরা এটার গ নাম্বারের উত্তর লিখলাম। অ্যালগরিদম এখানে 8টা ধাপের মাধ্যমে সমাধান করা হয়েছে। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে কি বলেছে? ক খ গ 3টা হয়েছে উত্তর। ঘনঙে বলেছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লিখো। তো এখন আমরা সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের এই পরের পেজে যাচ্ছে, এখানে জায়গা নাই। এই যে উপরে আমি প্রশ্নটা লিখে রাখলাম, উত্তর ঘ 1 + 2 + 3 + n সিরিজের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম নিম্নরূপ। আচ্ছা, সি প্রোগ্রামের শুরুতেই আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আমরা এটা কেন লিখি, তাই না? আমরা যখন ভিতরে স্ক্যানএফ, প্রিন্টএফ, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন ব্যবহার করব, ওইটার সাথে এটা রিলেটেড। এটা হচ্ছে লাইব্রেরি, ওইটা লাইব্রেরি ফাংশন, এবং এই হেডার ফাইলের সাথে ওগুলো যুক্ত আছে, ওগুলো কার্যক্রম যুক্ত আছে। তাই হেডার ফাইলটা এখানে যুক্ত করে থাকি প্রথমে আমরা। এরপরে সি প্রোগ্রাম শুরু হয় একটি মেইন ফাংশন দিয়ে। মেইন ফাংশন দিয়ে মূলত সি প্রোগ্রাম শুরু হয়। এরপর ওপেনিং কার্লি ব্র্যাকেট দিব, স্টার্ট করলাম প্রোগ্রাম, এবং এইখানে এই লাইনটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এখানে এই সংখ্যাগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, তাই এখানে কিওয়ার্ড হিসেবে আমরা আইএনটি ডেটা টাইপ হিসেবে, পূর্ণ সংখ্যা ডেটা টাইপ হিসেবে আইএনটি কিওয়ার্ড হিসেবে আমরা এখানে লিখলাম। এরপরে একটা স্পেস দিয়ে এখানে 3টা ভেরিয়েবলের নাম লিখব। এন ইনপুট ভেরিয়েবল, আই কাউন্টার ভেরিয়েবল, এস বা সাম যোগফল রাখার জন্য ভেরিয়েবল। এগুলি হচ্ছে আমাদের এখন এই আইএনটি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা টাইপ, এন আই এবং সাম এই 3টার মধ্যে আমরা পূর্ণ সংখ্যা রাখতে পারবো, অন্য কোনো সংখ্যা রাখা যাবে না। সেই জন্য আমরা আইএনটি ডেটা টাইপ হিসেবে এই কিওয়ার্ড হিসেবে আইএনটি লিখেছি। এরপরে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে এই লাইনটা লেখা বাধ্যতামূলক না। এখন যেটা লিখতেছি এই লাইনটা প্রিন্ট এফের মধ্যে যেটা লিখছি লেখা বাধ্যতামূলক না, কিন্তু লেখা ভালো। প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমি ইউজারকে যদি কোনো মেসেজ দিতে চাই যে প্রোগ্রামটা রান করলে যে ইউজার সে কী দেখবে, সেটা এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার আকারে এটা লিখব। এখানে লিখলাম ইন্টার ভ্যালু অফ এন, মানে প্রোগ্রামটা যখন রান করবে তখন ইউজার এই লাইনটা দেখতে পাবে। এটা দেখার পরে কিবোর্ড ব্যবহার করে এনের মান ইনপুট দিবে, যত পর্যন্ত ইনপুট দিবে তত পর্যন্ত যোগ করবে। এখন কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ ফাংশন হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য ফাংশন, এবং এটা লাইব্রেরি ফাংশন ইনপুট ফাংশন হিসেবে ব্যবহার করা হয়। কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিবে। এটার ফরম্যাটটা হচ্ছে স্ক্যানএফ, তারপরে আমরা প্যারেনথিসিসের মধ্যে লিখব %d, এই যে ইন্টিজার টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার, কমা দিয়ে অ্যান্ড, যার মধ্যে আমরা এই ডেটাটি সংরক্ষণ করব এনের মধ্যে, অর্থাৎ স্ক্যানএফ %d অ্যান্ড ভেরিয়েবল। অ্যান্ড ভেরিয়েবল মানে কি? এই যে ইনপুট ভেরিয়েবল এন নামক চলকের মধ্যে ডেটাটা সংরক্ষণ করবে। অ্যান্ড এন মানে অ্যাড্রেস অফ এন, এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে অ্যাড্রেস অপারেটর হিসেবে। তো আমরা যখন একটা প্রোগ্রাম লিখি তখন এই প্রোগ্রামটা কিন্তু ফর লুপ, ডু হোয়াইল লুপ, বিভিন্ন লুপ ব্যবহার করে লিখতে পারবো, হোয়াইল লুপ। তো যে লুপ ব্যবহার করে লিখি না কেন, স্ক্যানে পর্যন্ত এটুকু কিন্তু ফিক্সড। এর পরের অংশটা আমাদের, যদি আমরা ফর লুপ ব্যবহার করে লিখি তো ফর লুপের গঠন লিখব, যদি ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখি ডু হোয়াইল লুপের গঠন লিখব, তাই না? তো কিছু না বললে আমরা সহজ যেটা ফর লুপ ব্যবহার করব। ফর লুপ,
এরপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেনথেসিস দিব, এই যে ব্র্যাকেট দিয়েছি, এই ব্র্যাকেটের মধ্যে 3টা অংশ লিখব। প্রথমে লিখব ইনিশিয়ালাইজেশন, এই যে আই আমরা কাউন্টার ভেরিয়েবল লিখেছি না, আয়ের মান আমরা 1 দ্বারা ইনিশিয়াল করব, তাই লিখব আই সমান 1, তারপর সেমিকলন দিব, মাঝখানে কন্ডিশন লিখব আই লেস দেন ইকুয়াল টু এন, অর্থাৎ আয়ের মান এন পর্যন্ত যোগ করবে এবং পাশাপাশি আয়ের মান এক বৃদ্ধি করবে, তাই লিখব আই সমান আই প্লাস 1। এই যে ফর লুপের মধ্যে আমি গঠনটা লিখেছি, প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং কাউন্টার আপডেট অথবা ইনক্রিমেন্ট অংশ বলা হয় এই অংশটাকে। এবং লক্ষ্য করি প্রত্যেকটা শেষে, এই যে আমরা যখন প্রোগ্রামটা স্টার্ট করলাম এই লাইন শেষে প্রত্যেকটা শেষে সেমিকলন হয়েছে, বাট ফরের শেষে কিন্তু সেমিকলন হবে না, বিষয়টি খেয়াল রাখবো। এরপরে এই কন্ডিশন যতক্ষণ শেষ হবে ততক্ষণ এই লুপ বডির মধ্যে যেটা লিখে দিব সেই কাজটা সম্পন্ন করবে। এখানে আমি লিখে দিলাম সাম সমান সাম প্লাস আই, অর্থাৎ এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ সামের যে মান 0 ওইটার সাথে আয়ের মান যোগ করবে, তার মানে কি একবার 1 যোগ করবে, তারপরে 1 বৃদ্ধি করে আবার 2 যোগ করবে, 1 বৃদ্ধি করে আবার 3 যোগ করবে, এরকম n-তম সংখ্যা পর্যন্ত বারবার যোগ করবে। সে যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই। আচ্ছা, এরপরে একসময় কিন্তু আমি যদি n এর মান 100 লিখি তো 100 পর্যন্ত কিন্তু যোগফল নির্ণয় শেষ হবে। যখন যোগফল নির্ণয় করা শেষ হবে তখন এই কন্ডিশনও মিথ্যা হবে। তখন কি করবে, এই সামের যে মান হবে সেটা প্রিন্ট এফ ফাংশনের মধ্যে সামেশন ইজ ইকুয়াল টু, এখানে পার্সেন্টেজ ডি যেখানে লিখব সেইখানে ফলাফলটা প্রকাশ করবে, প্রকাশ করে প্রোগ্রাম শেষ করে দিবে। রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ। এই হচ্ছে সি প্রোগ্রাম। সি প্রোগ্রামে কিন্তু খুব কম সময়ে কম লেখায় বেশি মার্কস পাওয়া যায়, তাই না? তা আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে অন্য আরও একটি প্রশ্ন সমাধান করব।